আজকে আমি সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কিছু কথা বলবো। আমার আমার খুব কাছের এক বন্ধুর বাবা একজন আইনজীবী ছিলেন এবং সেই আইনজীবীর জুনিয়র হিসেবে হাসান আরিফ দীর্ঘদিন কাজ করেছেন, যে কারণে আমি এই অ্যাডভোকেট হাসান আরিফ সম্পর্কে বেশ আগে থেকেই জানি। এছাড়া তিনি মোটামুটি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন 2001 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসে। তার পরবর্তীতে তিনি এর আগে উপদেষ্টা হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি পরিচিত মুখ, একজন আইনজীবী হিসেবে যথেষ্ট খ্যাতিমান ছিলেন এবং এখন তার বয়সও ছিল প্রায় 84 বছর। এই বয়সেও তিনি আবার উপদেষ্টা হলেন এবং ব্যক্তিগত আলাপচারিতায় তিনি জানিয়েছিলেন যে আসলে তিনি এই দায়িত্বটি নিতে চাননি, কিন্তু ডক্টর ইউনূসের বিশেষ অনুরোধে তাকে এই দায়িত্বটি গ্রহণ করতে হয়েছে এবং এই দায়িত্বটি গ্রহণ করার পরে তিনি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং সেই পদে তিনি নিজেও যে কাজগুলো করেছেন সে বিষয়ে তার নিজেরই অসন্তুষ্টি ছিল। যেমন ধরেন, তিনি দায়িত্ব গ্রহণের পরে বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অব্যাহতি দিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে কিন্তু তার মধ্যে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং কারণ এই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে যে সমস্যাটা হয় যে একদম স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ভীষণ অসুবিধা হয়। বিশেষ করে তারপর পরই যে বন্যাটা হলো, সেই বন্যায় কাজ করতে গিয়ে এই জনপ্রতিনিধিদের অনুপস্থিতিটা ভীষণভাবে অনুভূত হয়েছে। তারপরেও আমরা পরে দেখলাম যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এই সময় তিনি বেসামরিক বিমান পরিচালনা এবং পর্যটন মন্ত্রণালয় আর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তো এই 84 বছর বয়সে এই দায়িত্ব পালন এবং এই দায়িত্ব পালনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যেগুলো তিনি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। তো এর সাথে আবার একটা অ্যাডিশনাল সমস্যা যোগ হয়েছিল, সেটা হলো তার সাবেক পুত্রবধূ নীলা কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ভীষণ আলোচনা সমালোচনা হচ্ছিল এবং ট্রল হচ্ছিল। হাসান আরিফ বিএনপি ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এটা বোঝাই যায়, এবং যারা তার অনুসারী বা তাদের বিএনপি জামাত করেন বা এই সরকারের সমর্থক, তারা খুব বিব্রত বোধ করছিলেন। আর যারা এই সরকারের বা বিএনপি বা জামাতের বাইরে, যেমন ধরেন আওয়ামী লীগের সমর্থক বা অন্যান্য, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই উৎফুল্ল ছিল এবং তারা ট্রলের পর ট্রল করে হাসান আরিফ এবং তার ছেলেকে যেভাবে আক্রমণ করেছে, তাতে এই 84 বছর বয়সে এসে এই লোডটা নেওয়া কিন্তু খুবই খুবই টাফ হয়ে গেছে। এবং আমি এই বিষয়টা নিয়ে কেন আলাপ করছি, আমি কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে একটু ফলো করছিলাম, বিশেষ করে তার যে প্রাক্তন পুত্রবধূ, তার ছেলে মুয়াজ আরিফের এক্স ওয়াইফ নীলা যে অভিযোগগুলো করছিল, এগুলো কিন্তু বেশ সিরিয়াস এলিগেশনস। তো এসব নিয়ে একটু ডিগ ডাউন করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইকিং হলো যে মুয়াজ আরিফ সে ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। তিনি এখনো হয়তো আমি জানি না, বাট হি ওয়াজ এ ড্রাগ অ্যাডিক্ট এবং সে দীর্ঘকাল এই ড্রাগ অ্যাডিকশানের জন্য ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, রিহ্যাবে গিয়েছেন। তো ড্রাগ অ্যাডিকশান কিন্তু একটা মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম, এটা একটা মানসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা সাথে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম হিসেবেই বলছে এবং এটার একটা দীর্ঘ চিকিৎসা প্রয়োজন হয় এবং চিকিৎসা করলেই যে একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা নাই। দেখা যায় যে সে অ্যাডিক্ট, সে ট্রিটমেন্ট নিচ্ছে, সে ফিরে আসছে, সে আবার অ্যাডিক্ট হচ্ছে। সো এই ভিসিএস সাইকেলটাও খুব কাজ করে এবং এই জন্য এটা খুব কমপ্লিকেটেড একটা প্রবলেম। কিন্তু এইটা শুধু যে ড্রাগ অ্যাডিক্ট তার একার সমস্যা না, এটা পরিবারের সদস্যদের জীবনকেও ভীষণভাবে বিপর্যস্ত করে। এবং এখানেও আমি এটা যদি আমরা একটা কেস স্টাডি হিসেবে নেই যে মুয়াজ আরিফ ড্রাগ অ্যাডিক্ট এবং তারপরে সে একটি মেয়েকে বিয়ে করেছে, তাদের যে প্রথম সন্তানটা হয়েছে মেয়েটা, সেই মেয়েটা একটা স্পেশাল চাইল্ড
দেখেন কমপ্লিকেশনসগুলো কিভাবে আরও বেশি এক্সপ্যান্ড করছে। এই এই স্পেশাল চাইল্ডটা তার মাকে ছাড়া থাকতে চায় না, আবার মুয়াজ ও এই মেয়েকে খুব পছন্দ করে, আদর করে। আবার মুয়াজের বাবা হাসান আরিফ তার এই নাতনিকে খুব আদর করে। এদিকে মুয়াজ এবং নীলার মধ্যে ডিভোর্স হয়ে গেছে 2021 সালে। সুতরাং তারা আলাদা থাকছে। হাসান আরিফের পরিবার তাদের নাতনিকে তাদের কাছে রাখতে চাইছে, নীলা চাইছে তার মেয়েটা তার কাছে থাকুক, আবার মেয়েটা তার মা নীলার কাছে ছাড়া থাকতে চায় না। সো কমপ্লিকেশনসটা কিভাবে বাড়ছে। এর মধ্যে আবার নীলাকে আরও বেশি নির্যাতন করা হয়েছে। নীলা কিন্তু করোনার সময় জেলে ছিল, তার প্রথম সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে এবং তাকে বিভিন্নভাবে মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতনেরও অভিযোগ আছে। এই অবস্থায় করোনার সময়ে নীলার বিরুদ্ধে মামলা করে নীলাকে জেল খাটানো হয়েছে। 1 মাসেরও বেশি নীলা জেলে ছিল এবং নীলা 7-8 বার আবেদন করেও জামিন পায়নি। পরে বোধহয় 10মবারের আবেদনে জামিন পেয়েছে এবং নীলার যে দ্বিতীয় সন্তান সেটি সে কারাগারে থাকা অবস্থায় এই বাচ্চাটার জন্ম দিয়েছে। সো কমপ্লিকেশনস হইতে হইতে এদিকে নীলা বলছে যে তার প্রথম যে স্পেশাল চাইল্ড সেটাকে মুয়াজের এক বোন আছে, সেই বোনের কোনো সন্তান নেই, তার কাছে দিয়ে দিতে চায়। এই জন্য নীলার উপরে প্রেশার করা হয়েছিল এবং নীলা তার এই মেয়েটাকে এখন অনেক দিন হলো দেখতে পাচ্ছে না। আবার নীলার কাছে যেন মেয়েটা মাঝে মধ্যে যায় বা এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করা হয়েছে। নীলা তখন কিছু কন্ডিশন দিয়েছে তাকে, সেই সব কন্ডিশন ফুলফিল করতে গিয়ে আবার মুয়াজ গড়িমসি করেছে। আবার নীলার পার্সোনাল লাইফটাকেও এক্সপোজ করা হয়েছে। যেমন নীলার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সে বাইরে বিকিনি পরে সি বিচে ছবি তুলেছে। আবার একটা ছবিতে দেখলাম সে বোধহয় একটা বোতল থেকে ড্রিঙ্ক করছে। এগুলো মানে নীলা যে সোসাইটির মেয়ে, এগুলো আমার কাছে তো এগুলো খুব স্বাভাবিক একটা বিষয় মনে হচ্ছে। এবং আমি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকি, এগুলো তো আমাদের কাছে ডাল ভাত আর কি। হ্যাঁ, কিন্তু রুট কজটা যখন আমরা যখন সমস্যাগুলো অ্যানালিসিস করি, রুট কজ ছিল কিন্তু মুয়াজ আরিফের মাদকাসক্তি। আমি দীর্ঘদিন আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, ঢাকা মেডিকেল কলেজে থাকাকালীন আমরা কয়েক বন্ধু মিলে অ্যান্টি ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা কাজ করতাম, মাদক বিরোধী আমাদের একটা সংগঠন ছিল লাইফ। আমরা দীর্ঘদিন কাজ করেছি। সো এটা নিয়ে আমি যেমন কাজ করেছি, আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি এবং অনেকদিন পরে এই মুয়াজ আরিফদের ঘটনাটা দেখে আমার মনে পড়লো যে মাদকাসক্তি কিভাবে কতগুলো জীবনকে রুইন করে দেয় এবং বিপর্যস্ত করে দেয়। এবং সেটা এখানে দেখছি, একজন স্পেশাল চাইল্ড, তার প্রতি ঠিকমতো কেয়ার নেওয়া হচ্ছে না। আবার পুরুষতান্ত্রিক সমাজ, সে যেখানে প্রভাব খাটিয়ে অনেক কিছু করা যায়, যে নীলাকে জেলে নিয়ে গেছে। নীলাকে সম্প্রতি দেখলাম যে তাকে আঘাত করা হয়েছে, তার মাথায় ব্যান্ডেজ করা, ঢাকা ক্লাবে বোধহয় মুয়াজ তাকে অ্যাটাক করেছিল, বেশ ব্লিডিং হচ্ছে। নীলা আবার সেখান থেকে রমনা থানায় গেছে, সেখান থেকে সে লাইভ করছে, থানায় মামলা নেওয়ার ব্যাপারে গড়িমসি করছে। পরবর্তীতে মামলা নেওয়া হয়েছে। সেই মামলা যেহেতু একজন কারেন্ট অ্যাডভাইজারের ছেলে, তার বিরুদ্ধে বাংলাদেশের পুলিশ কতখানি অ্যাকশন নেবে সেটা নিয়েও পুলিশের পক্ষ থেকেও এক ধরনের একটা মানে পুলিশও কি করবে না করবে বাংলাদেশের কনটেক্সটে। আমরা যদিও বলি আইন নিজস্ব গতিতে চলবে, কিন্তু আসিফ নজরুলের বাংলাদেশে আইন নিজস্ব গতিতে চলছে না এবং চলে না। এটা আসিফ নজরুলের বাংলাদেশে আইন যে কি পরিমাণ করাপ্ট হয়েছে এটা যারা ভেতর থেকে খবর পান তারা জানেন। তো এরকম একটা জটিলতার মধ্যে 84 বছর বয়সের একজন মানুষ, তিনি এমনিতেই 84 বাংলাদেশের কনটেক্সটে অনেক বয়স, তিনি আর ভারগুলো নিতেও পারছিলেন না। তিনি ভীষণভাবে বিপর্যস্ত ছিলেন। আমার এই বন্ধুর বড় ভাইয়ের সাথে কথা হলো, তো আমার সেই বড় ভাই কানাডায় থাকেন, তো কানাডার থেকে উনি মাঝে মধ্যে হাসান আরিফ আঙ্কেলের কাছে ফোন করতেন, তার আঙ্কেল, এবং তিনি বললেন যে হাসান আরিফ আঙ্কেল তো মেন্টালি খুবই ডিস্ট্রেসডের মধ্যে আছে, স্ট্রেসড অবস্থায় আছে, এবং তার মধ্যে এই ছেলের এবং ছেলের পুত্রবধূর বিষয়টা নিয়ে মিডিয়ায় যেভাবে আসছে। এবং সবশেষে আমি আরেকটা কথা বলবো যে
আমি দেখেছি আওয়ামী লীগ আমলে কোনো নেতা মন্ত্রী মারা গেলে ফেসবুকে বা পত্রিকায় সে নিউজ আসলে তার নিচে প্রচুর হাসির ইমোজি থাকতো। এখন আবার দেখছি যে এই যেমন হাসান আরিফ মারা গেছে, এটা ফেসবুকে বিভিন্ন মিডিয়া আসছে এবং তার নিচে হাসির ইমোজি দিয়ে একদম ভরে গেছে। মানে জাস্ট আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের মন্ত্রী মারা গেলে বা নেতা নেত্রী মারা গেলে যেভাবে প্রতিপক্ষ হাসির ইমোজি দিত, এখন ঠিক সেই ঘটনাই ঘটতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষ হিসেবে আমরা কোথায় যাচ্ছি, যে আমরা এই মৃত্যুগুলো আমাদের টাচ করে না, ঠিক আছে, এদের অনেক পাপ আছে বা অনেক বিরোধিতা আছে, কিন্তু আমরা হাসির ইমোজি দিয়ে এমন করছি এবং এই মুয়াজ এবং নীলার ব্যাপারে এমন ট্রল করতেছি। যেহেতু আমি হাসান আরিফের রাজনীতি অন করি না, সো আমি তো খুবই খুশি, এরকম একটা ভাব। আবার যেহেতু আমি আওয়ামী লীগের রাজনীতি অন করি না, সুতরাং আওয়ামী লীগের যত ক্ষতি হবে। কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে দিয়ে যে বিষয়টা প্রতীয়মান হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে মানবিকতা বিষয়গুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। অথচ আমরা বড় হয়েছি, আমি তো ব্যক্তিগতভাবে আমার চরম শত্রুর প্রতিও কিন্তু আমি পরম মানবিকতা দেখাই। এবং আমি দেখেছি যে বঙ্গবন্ধুর মধ্যেও দেখেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মধ্যেও আমি দেখেছি, তারকে নিয়ে আপনি অনেক আলোচনা সমালোচনা করতে পারবেন, কিন্তু বিরোধী দলীয় রাজনৈতিক নেতা নেত্রীর প্রতি বা তার অনেক শত্রুর প্রতিও তিনি কিন্তু অনেক মানবিকতা দেখিয়েছেন। আমাদের সমাজ থেকে, আমাদের ভেতর থেকে এই মানবিকতাগুলো হারিয়ে যাচ্ছে। হতে পারে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকবে, অনেক কিছুর বিরোধিতা থাকবে, কিন্তু আমরা তো দিনের শেষে মানুষ। এই মানবিকতাটুকু তো আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। এই মানবিকতা যদি না থাকে তাহলে আর আমি কিসের মানুষ? এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চেয়েছি। পাশাপাশি নেশা, মাদকাসক্তি, এটা শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, একটা পরিবারকে ধ্বংস করে ফেলে। সুতরাং মাদককে না বলতেই হবে। আমি আবারও বলছি যে আমি অস্ট্রেলিয়ায় থাকি, এই সমাজে অ্যালকোহল একটা পার্ট অফ ইট। আমি যখন পিএইচডি করতাম, আমি একটা সেমিনার করেছিলাম নেটওয়ার্কিং, যে ক্যারিয়ার করতে হলে নেটওয়ার্কিং কতখানি ইম্পর্টেন্ট, এবং সেমিনারে পর্যন্ত আমাদের বলা হয়েছিল যে নেটওয়ার্কিংয়ের পেছনে, বিশেষ করে কোনো একটা সেমিনারে বিদেশে গেলাম বা কোনো একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলাম, সেখানে বিভিন্ন সায়েন্টিস্টদের সাথে একটা নেটওয়ার্কিং গড়ে তুললাম, এবং নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন কনফারেন্সে গেলাম, সেখানে কনফারেন্স ডিনারে গেলাম, সেখানে ড্রিঙ্কস থাকলো, বা কনফারেন্সের পরে সবাই একসাথে আড্ডা দেয়, ঘুরতে বেরোয় সন্ধ্যার দিকে, ওইখানে একটু বসলো, পাবে বসলো, সবাই একসাথে ড্রিঙ্ক করলো। এটাই সমাজের অংশ, এটা শেখানো হয় যে এটা নেটওয়ার্কিংয়ের জন্য গুরুত্ব। তো সেই রকম একটা সমাজে আমি দেখেছি যে দেশের লোকজন বিভিন্ন ফাংশনে ড্রিঙ্ক করে, কিন্তু অ্যাডিকশন ইজ এ ডিফারেন্ট থিং। ওয়ান্স ইউ আর অ্যাডিক্ট, আপনি যখন মাদকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন, আসক্ত হয়ে যাচ্ছেন, তখন কিন্তু সেইটার অনেকগুলো কনসিকুয়েন্স হয়। ব্যক্তির উপরে কনসিকুয়েন্স হয়, ব্যক্তির স্বাস্থ্যের উপরে একটা খারাপ প্রভাব পড়ে, ব্যক্তির মানসিক অবস্থার উপরে কুপ্রভাব পড়ে, সে মাদকের উপর নির্ভরশীল হয়ে যায়। এর সাথে তার দাম্পত্য জীবনের সম্পর্কগুলো সমস্যা হয়, সে যদি ম্যারিড হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন বাড়ে, স্ট্রেসড হয়, বাবা মার সাথে সম্পর্ক সমস্যা হয়, আত্মীয়দের সাথে, টোটাল পারিবারিক জীবনটাই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আবার তো মনে হয় যে আমরা এখন এত উন্নত বিশ্বে বাস করছি, কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিন্তু আমাদের একদম ধ্বংস করে দিবে। সুতরাং মাদককে না বলুন, মাদককে না বলতেই হবে। আর যেটা আমাকে বেশি, এই পরিবার দ্বারা আমি যেটা বেশি অস্পষ্ট সবসময় রয়েছি এবং দ্বিধাবোধ করেছি, কথা বলতে চাইনি, সেটা হচ্ছে যৌন নির্যাতন। এই বাড়িতে আমি অনেকবার, অসংখ্যবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়ে, বড় মেয়ে, সেও হবে একটা ভাবের মধ্য দিয়ে দিন যাপন করছিল। তখন আমি আমার এই বড় বাচ্চাটাকে আমি সেভ করে, আমি যেখানেই যাই, যেভাবেই থাকি, আমি বাচ্চাটাকে ছাড়ি না, মায়ের বড় মেয়েটাকে ছাড়ি না। তো আমি ওকে সেভ করার চেষ্টা করেছি সব রকম ভাবে। আর আমি আমাকে সেভ করতে পারি নাই, যেহেতু ওরা অনেক প্রভাবশালী আর আমার সাথে কেউ নাই।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে প্রতিবাদ করব, আমার এই মুখটা ছাড়া, মানে আমি যে মৌখিকভাবে যে বলবো এটা ছাড়া আমার কোনো হ্যান্ডস নাই। তো আমি কি করতাম, আমি ফোনে ভিডিও ধারণ করে রাখতাম, সেগুলি যখন ফোন ভরে যেত আমি ল্যাপটপে মানে রেখে দিতাম। তো সেই ল্যাপটপ গুলো নিয়ে গেছে এবং এখানে হেল্প করছে আমার দারোয়ান হাসানের তো বটেই। তো আমি এটা বলতে চাই, আমার একটা মানবিক রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ল্যাপটপে আমার ব্যক্তিগত ছবি, লেখা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি দেশের বাইরে গিয়েছি অসংখ্যবার, দেশের বাইরে ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তো সেখানে আমার মানে আমার একক কিছু ছবি থাকতে পারে, এটা আমি নিশ্চিত জানি। সেগুলি তারা মিস ইউজ করবে, এটা আপনারা বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই। তো আমি আইনি সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই ডিজিটাল মাধ্যমে কাজ করেন আইনি প্রক্রিয়াতে, আপনাদেরকে বলবো যে আমাকে নিয়ে যদি কোনো খারাপ ভিডিও বানিয়ে বা কিছু করা হয়, আমি কিন্তু ওদের কোনো অশোভনীয় ছবি এখন পর্যন্ত আমি ফেসবুকে দেইনি। আমার কাছে অনেক কাপড় ছাড়া অনেক বস্ত্রহীন ভিডিও, ছবি ছিল। আমি এটার মধ্যেও কিছু হয়তো আছে, আমি ওই ল্যাপটপের মধ্যে বা ওই ফোনগুলোর মধ্যে ছিল। আমি এখন পর্যন্ত কোনো মানে অশালীন বা বিভৎস এ ধরনের কোনো ভিডিও বা ছবি এখন পর্যন্ত আমি দেইনি। আমি শুধু সঠিকটা জানানোর চেষ্টা করেছি যে আমার সাথে দিস দ্যাট হ্যাপেন্ড হচ্ছে, আর আমি এই সমস্যাগুলো দিয়ে যাচ্ছি। তো এইটা জাস্ট আমি অ্যাওয়ারনেসের জন্য আর আমাকে সেভ করার জন্য, কিন্তু ওরা এটা মিসইউজ করতে পারে বা করছে। আমি বলবো আপনারা এই আমাকে তো তারা নানান ভাবে যৌন হয়রানি করেছে, এখন এই সোশ্যাল মিডিয়ায় জনসম্মুখে জানে আর কোনোভাবে তারা আমাকে যৌন হয়রানি করতে না পারে। আপনারা কাইন্ডলি সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এরকম ভিডিও যদি পান তাহলে আইনি পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা কাইন্ডলি নেবেন। হাসান আরিফ কতটা নিচে নেমে গেলে তার 2 নাতির মা, আমি 3 নাতির মা। একটা নাতিকে তারা মেরে ফেলেছে 2020 সালে, আমার 2018 সালে বিয়ে হয়, 2019 সালে আমি প্রেগনেন্ট হই, 2020 সালে আমি প্রেগনেন্ট হই, 2021 সালে আমি প্রেগনেন্ট হই। মানে তার একটা ছেলে বাচ্চার জন্য আমাকে বছরে বছরে বাচ্চা নিতে হয়েছে। এবং সেকেন্ড বেবিটা যখন মেয়ে বাচ্চা দেখলো, তখন সেই বেবিটাকে লাথি মেরে আমাকে একটা সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। আমি গড়াতে গড়াতে লিফটে গিয়ে আছাড় খেয়ে আমার পেটের মধ্যে বাচ্চাটা মারা গেছে। আমার 3টা বাচ্চা এই বাড়িতে হয়েছে, আমি 3টা বাচ্চার মা এই বাড়ির। তারা সেইটুকু সম্মান আমাকে কখনোই করে নাই। আজকে আমি বাধ্য হয়েছি, যখন আমি মরতে বসেছি, আমার বাবা মারা গেছে স্ট্রোক করে, আমার বাবার লাশ ডিঙিয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমার বাবার লাশটার কাছে আমি থাকতে পারিনি। যেই ট্রাউজারটা পরে আমি প্লেনে উঠেছি, সেই ট্রাউজারটা পরে আমার বাবার লাশটাকে দাফন করেছি এবং সেই ট্রাউজারটা পরে আমাকে ব্যাংককে চলে যেতে হয়েছে। আমাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এর অসংখ্য প্রমাণ আছে। আমি আশা করি সমস্ত প্রমাণ মুছে ফেলা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। সমস্ত মিথ্যা যেমন হচ্ছে লুকানো সম্ভব না, একইভাবে তারা যা যা কিছু করেছে হয়তো তারা 80% ডিলিট করতে পারবে বা মুছে ফেলতে পারবে বা টাকা দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিতে পারবে, 20% তো থাকবে, এটা আমি বিলিভ করি। তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা প্লিজ আমাকে নিয়ে যদি কোনো রকমের অশালীন কিছু, হ্যাঁ যদি ইয়ে হয়, আমি কোনো ক্রাইম করেছি সেই রকম যদি কিছু হয়, অবশ্যই সেটার জন্য আপনারাও প্রতিবাদ করবেন, আমার এগেনস্টে থাকবেন, আমাকে সেই টাইপের যত রকমের শাস্তি দেওয়া যায় আইনি দৃষ্টিতে আমাকেও শাস্তি দিবেন যদি আমি কোনো ক্রাইম করে থাকি। আমি সেটা অ্যাডমিট করছি। আমি যদি ক্রাইম করে থাকি, আমি যদি ক্রিমিনাল হই, আমাকে যে যত ধরনের শাস্তি আইনি প্রক্রিয়া দেওয়া যায় দিবেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি জনসম্মুখে বেইজ্জতি করা হয়, সেটা নিয়ে আপনারা কথা বলবেন। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমাকে যাতে অসম্মানিত না করা হয়। আমি সঠিক শব্দগুলো ব্যবহার করতে পারছি না, আপনারা বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন কোনোটাই ভালো নেই। তারপরেও আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। আমি জানি ফোনটা আমার কাছে থাকবে না, ফেসবুকটা আমার কাছে থাকবে না, কালকে সানডে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, তো কোর্ট খোলা। এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি, তখন 2021 সালে কথা বলছি, তখন হাসান আরিফ কিছু না,
যখন হাসান আরিফের হাসিনার পাচাটে আর হচ্ছে ওই শেখ হাসিনা কখন মরবে তসবি, খালেদা জিয়া কখন মরবে এটা তসবি কোনে। আর এখন তো সে পাওয়ারফুল ব্যক্তি, উপদেষ্টা, তো এখন তো তার সাথে পারা মানে চারটেখানে কথা না। তারপরে আমি সাহস নিয়ে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে মরতে তো হবেই, আমি শিওর। কিন্তু সেই মরণের তারিখটা কিন্তু লিখেছেন আল্লাহ, তিনি না। আমার মৃত্যুর ডেটটা কিন্তু ফিক্স করেছেন আল্লাহ, হাসান আরিফ না। সুতরাং আমি জানি না যে আমি কবে মরবো, তবে আমি এটা জানি আমি সত্যের জন্য। আমি চাই না যে মানে আমি এই ইন্টেনশন থেকে আমি এত কিছু উন্মোচন করছি না যে হাসান আরিফের পদত্যাগ হোক, এটা আমার ইন্টেনশন না। আমি সত্যি বলছি, এটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন হচ্ছে আমার সাথে যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে সেটার একটা ফায়সালা হোক, আমার বাচ্চাদের সাথে যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে সেটার একটা ফায়সালা হোক। আমি ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যেতে পারছি না, কারণ এখানে অনেকগুলি প্রটোকল দিয়ে রাখছে। হাসান আরিফের এগেন্স্টে কিছু বলা যাবে না, উপদেষ্টাদেরকে বিতর্কিত করা যাবে না, তাহলে হ্যান হবে ত্যান হবে। আরে যা খুশি তাই হোক, আমরা কেন এতগুলা রক্তের বিনিময়ে কেন এরকম একজন খারাপ লোককে জায়গা করে দিব? তাতে তো সে আরো খারাপ কাজ করার প্রশ্রয় পেয়ে যাবে, তাই না? তো এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার বাচ্চাদেরকে সেভ করা, আমার উদ্দেশ্য আমার জীবনটাকে সেভ করা, আমার উদ্দেশ্য আমার মা বোনের পরিবারটাকে রক্ষা করা। আমার ভাই এখনো পলাতক, আমার ভাইয়ের বাসায় পুলিশ পাঠিয়েছে, আমার ভাই আমার মা আমার বোনদেরকে বেজ্জতি করেছে। রূপনগর থানার ওসি সাহেব, আমি বলেই দিচ্ছি, রূপনগর থানার ওসি সাহেব নিজে বলেছে যে হাসিনার উপদেষ্টার ছেলে মোয়াজ্জেম ফোন করে ইনসিস্ট করতেছে আপনার ভাইকে অ্যারেস্ট করার জন্য। আমি ওসি সাহেবকে বলছি যে স্যার, আমার ভাই যদি কোনো অপরাধ করে তাহলে টেক হিম, আদারওয়াইজ আপনাকে যদি কেউ ইনসিস্ট করে আপনি কাইন্ডলি লিখিত একটা অভিযোগ দেন যে আমাকে ইনসিস্ট করছে মামলা নেয়ার জন্য বা অমুক তমুককে অ্যারেস্ট করার জন্য। দেন আমরা জনগণ যারা আছি, সাধারণ নাগরিক, আমরা কথা বলতে পারবো। এরকম ওসি সাহেবকে বলার পর ওসি সাহেব দেখলেন যে আমার ভাই কোনো অন্যায় করে নাই, সুতরাং তাকে অ্যারেস্ট করবে কেন? আমার ভাইকে অ্যারেস্ট করে নাই, তারা ফিরে গেছে। তো ওরা ওদের পাওয়ারটা সর্বোচ্চ খাটাবে, আমি সেটার জন্য প্রস্তুত। মানে আমার মরণ পাওয়ার খাটালে তো আমার মরণ হবে, হয় আমাকে ওরা শুট করবে অথবা আমাকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে কারাগারে নিয়ে মেরে ফেলবে, বা আমাকে কোন একটা আয়না ঘরে আমার জায়গা হবে, মানে কিছু তো একটা করবে ওরা। সে কিছু একটা সহ্য করার মতো সাহসটা আমি জুগিয়েছি কোনোভাবে। আই এম রেডি টু ডাই, সো আই এম নট ওয়ারিড। আমি জাস্ট কনসার্ন অ্যাবাউট মাই চিলড্রেন, যে ওরা বড় হয়ে আসলে কি দৃশ্য দেখবে। সমস্ত কিন্তু মানে ইতিহাস তো কথা বলে, ইতিহাস তো মুছে ফেলা যায় না। তো আমার বাচ্চাগুলো আসলে এরা তো মেয়ে বাচ্চা, এরা না আরেকটা ঐশী হয়ে জন্ম নেয়। ঐশীর কথা আপনাদের মনে আছে? আমি ঐশীকে কারাগারে দেখেছি। তো আমি ওইটাই ভয় পাচ্ছি যে আমার বাচ্চাগুলো না রিভেঞ্জ নিয়ে বড় হোক, প্রতিশোধ নিক ওর বাবার ওর দাদার, এগুলি দেখে না বড় হোক। তার আগে আমি চেয়েছিলাম, হাসান আরিফকে আমি প্রস্তাবও দিয়েছিলাম, সেটারও আমি ছবি আপনাদেরকে দিব, যে আমি আমার 2 বাচ্চা নিয়ে দেশের বাইরে আমেরিকাতে চলে যাই। আপনার ছেলেদেরকে আপনি যা যা করতে চান, যেভাবে করতে চান আপনি করেন। উনি উপদেষ্টা হওয়ার পরে, এটা আমি 10ই আগস্টের কথা বলছি, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পিএস, ওর নাম জানি কি, কামালের পিএস, স্বরাষ্ট্রমন্ত্রী পিএস এর নাম জানি কি, ভুলে গেলাম, আমার কাছে রেকর্ডিং আছে। তো ও আমাদের মানে হাসান আরিফের চেম্বারে আসছে, বাসায় আসছে। সেদিন আমি হাসান আরিফকে একটা লিখিত দেই যে বাবা, সুন্দর করে বলেছি, লিখেছি, বাবা আমি আমার 2 বাচ্চাকে নিয়ে আমেরিকাতে চলে যাই, আপনি আপনার ছেলেকে নিয়ে যা খুশি করেন, আমি আমেরিকাতে গিয়ে কোনোদিন ফার্দার আপনাদেরকে নিয়ে একটি শব্দ করবো না। যা হয়েছে আমি দরকার একটা প্রেস ব্রিফিং করে বলে যাব যে আমি এই পরিবারের সাথে কোনোভাবে যুক্ত নাই, আমি এই পরিবারকে নিয়ে আরেকটি কথাও বলবো না, আমি এটা লিখিত দিয়ে যাবো বাই কোর্ট। আমি এরকম তাকে প্রস্তাব করেছিলাম। আপনি আমাকে আপনাদের কাছে যা যা আমি পাই, যেসব টাকা পয়সা যা কিছু পাই, সেগুলি যদি আপনি মনে করেন আমাকে দেওয়া উচিত তাহলে আমাকে দিয়েন,
এক্সট্রা কোনো টাকা দাবি করে নেই। তার ছেলে আমার গাড়ি নিয়ে নিয়েছে, তার বউ আমার 5,30,000 টাকা নিয়েছে, সে আমার টাকা নিয়েছে, তার ছেলে আমার 10 লাখ টাকা নিয়েছে। মানে আমি তাদের কাছে যে টাকা, যে অর্থ, যে গয়না পাই, সেটা যদি তারা মনে করে আমাকে দেয়া উচিত তাহলে দিবে, আর যদি মনে করে যে না দেয়া উচিত না তাহলে দরকার নাই, শুধু আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলছি। তিনি আমাকে তখন সমন্বয়কদের ভয় দেখিয়েছে, বলছে ছাত্ররা আমাকে এখানে বসেছে, তুমি যদি আমাকে এখন ডিস্টার্ব করো, আমি যদি ছাত্রদেরকে এখন জানাই, ছাত্ররা তোমাকে ছিঁড়ে বিড়ে খাবে। দেন আমি হাসনাত সার্জিসের সাথে কথা বলি যে এই হচ্ছে, তোমরা কি বলো। তো ওরা বলছে যে আপু এই মাত্র তো মানে 2 দিন হলো তারা উপদেষ্টা পদে আসছে, আমরা একটু দেখি। ওরা সময় চাইছে, কিন্তু ওরা এই বিষয়টা হাসান আরিফ যেভাবে বলছে, ওরা এই বিষয়টা আমার মনে হয় না ওরা এইভাবে মানে ওরা আমাকে ছিঁড়ে বিড়ে খাবে এরকম হওয়ার কথা না। মানে ওরা জানে না, ওদের নাম ভাঙাইছে আর কি। তো এরপর আমার সাথে হাসনাত সার্জিসের দেখা হয়েছে, কথা হয়েছে, বাট ওরা হচ্ছে ন্যায়ের পক্ষের মানুষ, ওরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে এটার পক্ষে না। আমি ওদের সাথে কথা বলছি, কিন্তু মানে সমন্বয়কদের নাম ভাঙায় হাসান আরিফ খায়। তো হাসান আরিফ চলে, হাসান আরিফের ফুল পরিবার চলে। আমি তাকে একটা চিঠিও দিছি লাস্ট, আমি সেই চিঠিটা পোস্ট করবো, যে তোকে দিয়ে দেওয়া আছে না চিঠিটা, যে তুই দিছিস না স্যারের হাতে। স্যার বলছে যে পরে দেখবো, একটু পরে আমি গোসল করে আসি তারপরে দেখবো। আচ্ছা, চিঠি তো তার হাতে দিছিস? ওকে। হাসান আরিফের হাতে আমি আমার স্টাফকে দিয়ে চিঠি দেওয়া হয়েছি, যেহেতু আমি স্পষ্ট করে লিখে দিছি। আর আমি রাইখা দিয়েছিলাম ওই নিচে, স্পষ্ট করে আমি লিখে দিছি যে কি কি হচ্ছে, কি কি করা দরকার। আমি তাকে বলছি যে আপনি যে রাষ্ট্রের দায়িত্বটা পেয়েছেন সেটাকে আপনার পরিবার মনে করছে ক্ষমতা, সেটা মিস ইউজ করছে। তো সে আসলে যে রাষ্ট্রীয় যে দায়িত্ব পেয়েছে সেটাকে সে দায়িত্ব মনে করছে না, সে মনে করছে এটা তার পাওয়ার, আর সেই পাওয়ারটা সে মিস ইউজ করছে। এবং মিস ইউজটা কোথায় করছে? নিরীহ মানুষের উপরে। অমুক বুয়াকে জেলে দিবে, তমুক আমাদের সাবেরা বুয়াকে কি বলছে, ফোন নিয়ে গেছে, আমার ফোনটা S23 চুরি করছে মোয়াজ, ওটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি। দিয়ে আমার যে আরেকটা স্টাফ ছিল, আমার খুবই আশার খুব ভালো কাজ করতেন, বয়স্ক করে, ওকে চুরির মামলা ভয় দেখিয়ে ওকে অনেক বাজে বাজে কিছু করেছে, তারপরে ও বাধ্য হয়েছে চলে যেতে। তো এই মানে অনেক কিছু করে হাসান আরিফ এবং তার ছেলে এবং তার মিসেস, এবং সবচেয়ে বড় বাচ্চা প্ল্যানার উম্মেহানি। এরা সবাই মিলে অনেক কিছু করে, কিন্তু এগুলির প্রতিবাদ আমি করি নাই, কারণ ওদেরকে আমি হারাই ফেলবো, আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলবো। কিন্তু এখন তো আমি দেখতেছি আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলতেছি, আমি আমাকেও হারাই ফেলতেছি। আমি যদি না বাঁচি, বাচ্চাদেরকে কে দেয়? আমাকে যখন তখন আমাকে এইবার এই নিয়ে চারবার মাথায় হিট করেছে। মানে ওর ইন্টেনশন হচ্ছে আমাকে খুন করে ফেলা। আমার হয় মাথায় আঘাত করে, নয় আমার চোখে আঘাত, মানে আমাকে মেরে ফেলাই হচ্ছে ওদের উদ্দেশ্য। আমাকে স্পষ্ট ভাবে গতকালকে বলছে যে আমি গুম হব, খুন হব, এবং আমার পরিবার আমার এই অবস্থা দেখে আমার পরিবার সবাই মিলে সুইসাইড। তো আমি বলবো যে আপনাদের কাছে আমার মানবিক আবেদন, আপনারা দয়া করে হাসান আরিফের এই কুকীর্তি এগুলো দিয়ে আমার যদি সম্মানহানি করতে চায়, আপনারা সেদিকে সজাগ থাকবেন। থ্যাংক ইউ।